নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, রেল লাইনে কবচ থাকবে না এটা জেনে শুনে ভারতীয় রেলে উঠবেন। আর আপনার যদি এইসব ভাগ্য টাগ্য তাবিজ কবচে বিশ্বাস থাকে, তাহলে দয়া করে ট্রেনে ওঠার আগে নিজেই একটা কবচ ঝুলিয়ে নেবেন বাহুবন্ধে। কবচ যদি আপনাকে সেই কবচ যদি আপনাকে রক্ষা করতে পারে তো ভালো কথা, আর যদি না পারে তাহলে তো আর কিছু বলার নেই। এই যে ঘন ঘন ভারতবর্ষের রেলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে এবং তারপরে কি কি ঘটবে একেবারে সাজানো স্ক্রিপ্টের মতো আমরা সেটা দেখতে 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 অভ্যস্ত, ক্লান্ত, বিরক্ত, বিক্ষুব্ধ, সব কিছুর শেষে আমাদের অবস্থা হয়েছে গোলযোগ আর সইতে পারা যায় না। বলতে পারেন এই গোলযোগের মধ্যে মাথাও ঠান্ডা রাখা যায় না এবং কীরকম যেন ভারতীয় নাগরিক হিসেবে নিজের অসহায়তা প্রকাশ করা ছাড়া আমাদের যে আর কি করার আছে আমার মাথাতেই ঢোকে না। একটা দুর্ঘটনা হবে, সেই ঘটনাটার প্রথমে চাপানুতর চলবে কজন মারা গেল আর কজন বেঁচে রইল তা নিয়ে। যারা বেঁচে রইল তাদের অবস্থা কি, তাদের মধ্যে কতজন টেসে যেতে পারে, কতজন বাড়ি ফিরবে। তারপরে শুরু হবে চর্চা, এই দুর্ঘটনাটা হলো কার গাফিলতিতে? স্টেশন মাস্টারের, সিগন্যালিং সিস্টেমের, কবচ না থাকার কারণে, ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে, সিঙ্গেল লাইনে দুটো গাড়ি ঢুকে পড়লো এমনি এমনি। এটা নিয়ে কোনো সদুত্তর রেলের তরফ থেকে পাওয়া যাবে না, কেননা অনিবার্যভাবে রেলমন্ত্রী ঘটনাস্থলে আসবেন এবং তিনি জানিয়ে দেবেন যে রেলওয়ের যে সেফটি কমিশন আছে তারা বিষয়টার তদন্ত করে রিপোর্ট না দেওয়া পর্যন্ত এটা কার গাফিলতি সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। ব্যাস, ল্যাটা চুকে গেল। আর একটা এক্সগ্রাসিয়া পেমেন্ট ভারত সরকার ঘোষণা করবে। নেহতের লাশের জন্য একটা দর, হাত কেটে গেলে, পা কেটে গেলে একটা দর, আর যদি সামান্য ছড়ে যায় তাহলে আরেকটা দর। একটা টাকা দেবে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী হঠাৎ তার শোক উতলে উঠে তিনি টুইট করে শোক বার্তা জানাবেন এবং সঙ্গে তাঁরও তহবিল থেকে কিছু দান ধ্যান করে দেবেন আহত নিহতদের মধ্যে। শোক প্রকাশের বন্যা বইবে। রেলের সঙ্গে যাদের ত্রিকুলে কোনো সম্পর্ক নেই, সম্ভবত জন্মাবধি যারা কখনো রেলে চড়েননি, তাঁরাও টুইটারে, এক্স হ্যান্ডেলে নানাভাবে শোক পালন করবেন এবং যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি একেবারে মর্মান্তিক সমবেদনা জানাবেন। বিরোধী পক্ষ যারা, তারা ওই ভাগাড়ের উপর শকুন যেভাবে ঘোরে সেভাবে ঘুরতে ঘুরতে সরকারকে চারটি গাল দেবেন, যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। অবশেষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 2 দিন 3 দিন পরে এই দুর্ঘটনা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। ধীরে ধীরে সমুদ্রের ঢেউ এসে যেমন বালুতটে একটা তৈরি হওয়া রেখার উপর আবার আছড়ে পড়ে, সেই রেখাটা বিলীন হয়ে যায়, তেমনি এই হেডলাইন চেজিং মিডিয়ার যুগে আরেকটা বড় হেডলাইন হওয়ার মতো
ঘটনা ঘটলেই দেখবেন এত আর্তচিৎকার, এত জল্পনা কল্পনা, এত তত্ত্ব তালাশ সব সহসা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা শুরু হবে তাকে বলে, প্রতিটা দুর্ঘটনার ক্ষেত্রেই দেখবেন একটা ডিজাস্টার ট্যুরিজম চালু হয় পলিটিক্যাল ভিআইপিদের মধ্যে। রেলে দুর্ঘটনা হয়েছে, রেলমন্ত্রী অকুস্থলে এসছেন, তার একটা মানে বুঝি। পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে রেল দুর্ঘটনা হয়েছে, মমতা নিজেও রেলমন্ত্রী ছিলেন, তিনি দৌড়ে গেছেন, তারও একটা মানে বুঝি। কিন্তু যার যে কথার মানে বুঝি না সেটা হচ্ছে আমাদের এই ট্যাক্সপেয়ারের টাকায় লাট সাহেব কেন মিছিমিছি বিমানের তেল পুড়িয়ে এবং সেখানে একটা সিকিউরিটি ইস্যু তৈরি করে তিনিও ছাগলের তৃতীয় সন্তানের মতো মুখ বাড়াতে গেছেন। এর মানেটা কি? আপনার সমবেদনার জন্য কি ওই পরিবারগুলোর কেউ অপেক্ষা করছে? বা আপনার সমবেদনার কোনো মূল্য কারুর কাছে কি আর অবশিষ্ট আছে? মিস্টার গভর্নর, আপনি এত বড় বড় কথা ইতিমধ্যেই বলে ফেলেছেন এবং একেবারে হাতে একটা মাইক পেলে অলমোস্ট ভিক্টোরিয়ান ইংরেজিতে অনর্গল বলে যান যে আপনার কথা কেউ আর বিশ্বাস করে না। আপনি বরং আর যত মেয়াদের বাকি আছে রাজভবনে থাকুন, গরম লাগলে দার্জিলিংয়ে যান, সেখানে অবসর যাপন করুন, তারপরে যখন মেয়াদ ফুরবে ঘরের ছেলে হয়ে ঘরে ফিরে যান। আমরা অসহায় নাগরিক দেখব, ক্রুদ্ধ হব, আর বিকশিত ভারতের জয়ধ্বনি দিতে দিতে রাত্রিরে ঘুমের ঘোরে ঢলে পড়ব। এই হচ্ছে বিকশিত ভারতের নমুনা। 2024-2047 সালের মধ্যে ইন্ডিয়া নাকি একটা ডেভেলপড নেশনে পৌঁছে যাবে। সহস্রাব্দের সবচেয়ে বড় ঢপবাজি যদি কিছু হয়ে থাকে তাহলে এই প্রতিশ্রুতিটা হলো তাই। যে দেশে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, পাছে তারা রেগে গিয়ে সরকার বিরোধী ভোট দেয়, যে দেশে নিরক্ষরতা, অপুষ্টি, অশিক্ষা, কৃষকদের সমস্যা, ভয়াবহ বেকারি, ক্লিষ্ট একটা অর্থনীতি, শুধু ট্রিলিয়নের গল্প শুনেছি গত 5 বছর ধরে। এবার বিকশিত ভারতের গল্প। কোনো বিকশিত দেশে ট্রেনের ব্যবস্থা কিরকম, যারা এইসব প্রমিস করেন তারা নিজেরা যে জানেন না তা কিন্তু নয়। একটা বিকশিত ভারতের বা একটা বিকশিত দেশ তার যে ইন্ডিকেটরগুলোর জন্য বিকশিত বলে বিবেচিত হয় তার একটা হলো চলমান, গতিশীল এবং প্রায় দুর্ঘটনাহীন যোগাযোগ ব্যবস্থা। সুতরাং ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে মানেটা কি হয়? আর এই স্বপ্ন দেখানোরই বা মানে কি হয়? এবার আসে যাক, যে মহানুভব গত কয়েক বছর ধরে ভারতবর্ষের রেলমন্ত্রী হয়ে আছে, রাজনীতির সঙ্গে ত্রিকুলে তার কোনো সম্পর্ক ছিল না, যেমন জয়শঙ্করের ছিল না। হঠাৎ করে
এই ভদ্রলোকে তিনি ছিলেন ওড়িশা ক্যাডারের একজন আইএএস অফিসার, সৎ, কর্মদক্ষ বলে তার খ্যাতি ছিল। তিনি একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে নবীন পটনায়ক, উভয়েরই স্নেহধন্য বলে সবার আগে সর্বসম্মত প্রার্থী হিসেবে ওড়িশা থেকে রাজ্যসভায় নিজের আসনটি নিরাপদ করে বসে আছে। এবারের মন্ত্রিসভা গঠনের সময় এই টেকনোক্র্যাট ভদ্রলোকের হাতে নরেন্দ্র মোদী তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর ছেড়ে দিয়েছেন এবং তিনটিতেই তিনি পূর্ণমন্ত্রী। একটা রেল তো তার আগে ছিলই, ইনফরমেশন টেকনোলজিও ছিল, এবার তার সঙ্গে তৃতীয় শিরোপা হিসেবে যুক্ত হয়েছে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। একটা দিনে যদি অরণ্যদেবও হন তিনি, ক ঘন্টা তিনি কাজ করতে পারেন? যদি ধরে নিই তিনি 12 ঘন্টা কাজ করেন, তাহলেও তিনটে দফতর ইন্টু ডিভাইডেড বাই 12 হচ্ছে 3 ঘন্টার বেশি সময় তিনি দিতে পারবেন না। তার মানে কাগজে কলমে তার হাতে তিনটে দফতর থাকলেও আসলে তিনি তিনটে দফতরেরই হাফ মন্ত্রী। আমি ঠিক বলতে পারবো না এই ভদ্রলোকের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কি আবিষ্কার করেছেন। বিল গেটস, শকুন্তলা দেবী, সব কিছুর সংমিশ্রণে ইনি তৈরি হয়েছেন বলে প্রধানমন্ত্রী মনে করেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা কাঁধের উপরে ভারতবর্ষের মতো দেশে, যেখানে একটা দপ্তরের পূর্ণমন্ত্রী হলে এবং তার যদি কাজের সদিচ্ছা থাকে, তার নাভিশ্বাস উঠে যায়, সেখানে তিনটে দপ্তর। এই সেদিন পর্যন্ত ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি ছিল অনুরাগ ঠাকুরের হাতে। অনুরাগ বয়সে নবীন, হিমাচল প্রদেশ থেকে আবার জিতে এসেছে, কিন্তু মন্ত্রক ফেরত পেল না। রবিশঙ্কর প্রসাদের হাতে গোড়ার দিকে আইন এবং ইনফরমেশন টেকনোলজি ছিল। একটা রদবদলে সেই যে তার জোড়া পাঁঠাই বলি হয়ে গেল। আজ পর্যন্ত এখন রবিশঙ্করকেই ব্যাঁ করে এই পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে দলীয় ডেলিগেশনের নেতৃত্ব, কোথাও নেমন্তন্ন বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে হলে দলের প্রতিনিধিত্ব করা, এই জাতীয় কাজের বাইরে তাকে আর কিছু করতে হয় না। এরপরে আসছি ভারতীয় রেল গত 10 বছর ধরে কিভাবে চলছে, সেখানে কত টাকা বরাদ্দ হয়, সেই বরাদ্দ হওয়া টাকা কিভাবে খরচ খরচা হয়, সব কিছুই নরেন্দ্র মোদীর একটি সিদ্ধান্তের কারণে সম্পূর্ণভাবে রহস্যাবৃত হয়ে গেছে। ভারতবর্ষে বরাবর দুটি বাজেট, কেন্দ্রীয় বাজেট পেশ হতো, একটি রেল বাজেট এবং তার পরের দিন কেন্দ্রীয় বাজেট। যখন আলাদা করে রেল বাজেট পেশ হতো, তখন রেল দফতরের কাজ কর্ম, সমালোচনা, রেল বাজেট নিয়ে খোলামেলা আলোচনা, রেলের সমস্যা কোথায়, সুযোগ কোথায়, সমাধান কোথায়, এইসব নিয়ে পাবলিক ডোমেনে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যা হওয়া উচিত সেইটা হতো। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দুটি কাজ করেছেন। একটি প্ল্যানিং কমিশন তুলে দিয়েছেন, আরেকটি রেল মন্ত্রককে তিনি ঢুকিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাজেটের মধ্যে। তার ফলে
নির্মলা সীতারামন যেদিন কেন্দ্রীয় বাজেট পেশ করেন, সেদিন কেউ ভুল করে একবার রেলকে কত টাকা দিয়েছেন সেটা একবার দেখার চেষ্টা করেন মাত্র, তারপরে এই নিয়ে আর কোনো উচ্চবাচ্যই হয় না। আমরা দেখি যে নরেন্দ্র মোদী বাকি সব ক্ষেত্রে যে কাজ করে থাকেন, রেলের ক্ষেত্রেও কিন্তু তিনি এবং তার অনুগত সেবক হিসেবে এই ভদ্রলোক এরা ঠিক সেই কাজ করছে। খুব রূঢ়ভাবে বলতে গেলে কাজটা হচ্ছে একটা কুষ্ঠরোগীকে মেকওভার দিয়ে, তাকে সুন্দর মেকআপ পরিয়ে, ঝলমলে পোশাক পরিয়ে, দামি জুতো পরিয়ে, মাথায় টুপি পরিয়ে মানুষের সামনে হাজির করা এবং কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো। যে রেলের অপারেটিং রেশিও, অর্থাৎ রেল যত টাকা আয় করে আর কত টাকা ব্যয় করে, তার মধ্যে যে তুলনা তাকে বলে অপারেটিং রেশিও। ভারতবর্ষের রেল 100 টাকা আয় করলে 107 টাকা ব্যয় করে। এই 7 টাকা আসে কোত্থেকে? কেন্দ্রীয় বাজেট থেকে আসে না, সব সময় বাজার থেকে চড়া দামে সুদ দিতে হয়, সেই সুদ সার্ভিস করতে হয়, 17-18% মার্কেট রেটে নেয়। ওই ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। এবং যে টাকাগুলো আসে সেই টাকাগুলোতে প্রায়োরিটি করার ব্যাপারে এই এনডিএ সরকার একেবারে সম্পূর্ণ লপসাইডেড প্রায়োরিটি ফলো করে চলেছে। অর্থাৎ রেলওয়ে ট্র্যাক সংস্কার, প্যাসেঞ্জার সেফটি, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ, যত দ্রুত সম্ভব গোটা ভারতবর্ষ জুড়ে রেল দুর্ঘটনা এড়ানোর জন্য কবচ বলে যে একটা সম্পূর্ণ ভারতীয় কন্ট্রোল ব্যবস্থা আছে সেটাকে চালু করা। সেখানে যে কিছু হচ্ছে না তা নয়, সেখানে চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো করে অল্প অল্প টাকা বরাদ্দ করা হচ্ছে। এমনকি প্যাসেঞ্জার সেফটি বাবদ প্রাইম মিনিস্টারের তহবিল থেকে যে টাকাটা আসে সেই টাকাটাও এই রেল মন্ত্রক সেই কাজে খরচ করে না। আর তারা প্রায়োরিটাইজ করে কোনটা? বন্দে ভারত, বুলেট ট্রেন, বম্বে থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে বম্বে। ভারতবর্ষে বুলেট ট্রেন, বাঁদরের গলায় মুক্তোর মালা আর ভারতের মাটিতে বুলেট ট্রেন চড়া দুটো একই জিনিস। অ্যাজ ইফ রেলের আর সব কিছু আমাদের হয়ে গেছে, আমাদের একেবারে এত এফিশিয়েন্ট, এত প্রফিটেবল, এত রেভিনিউ সারপ্লাস একটা ব্যবস্থা আমরা তৈরি করে ফেলেছি যে এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত দুটো: আমরা বিকশিত ভারত হব। অতএব ইংরেজ আমলে তৈরি রেল লাইনের উপর দিয়ে জাপানের সমতুল্য গতিবেগে গাড়ি চালাও। কল্পনা করুন, গতি, চাকচিক্য, বেসরকারীকরণের অনেকখানি পথ প্রশস্ত করে কখনো স্টেশনকে সংস্কার করা, কখনো ট্রেনের ভিতরে নানাবিধ জিনিস ব্যবস্থা করা, সমস্ত কিছুই আউটসোর্স করা, খাওয়া টাওয়া এভরিথিং। সুতরাং একটা
মায়াজাল তৈরি করা হয়েছে গত 10 বছর ধরে ভারতের রেলকে নিয়ে, যে আমরা বোধহয় খুব ট্রান্সফরমেটিভ চেঞ্জেস ইন্ট্রোডিউস করতে পেরেছি। ঘোড়ার ডিম। There is no transformation whatsoever. আমি যদি আপনাদের মানে রেলের সংক্রান্ত যেসব রিপোর্ট সাম্প্রতিককালে এসেছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিএজির রিপোর্ট। এখন আমাদের ভারতবর্ষে সিএজির রিপোর্ট কখন বেরোয়, কে তা পড়ে, পাবলিক ডোমেইনে থাকে কি থাকে না, এগুলো কোনোটাই আমরা জানতে পারি না। তার কারণ সংসদে সুস্থ গণতান্ত্রিক বিতর্কের যে ধারা ছিল সেই ধারাটাই বন্ধ হয়ে গেছে। এখন সংসদ মানেই প্রথম থেকে বিরোধীরা অচল করে দেবে, আর তার সুযোগ নিয়ে সরকার পক্ষ একের পর এক নিজেদের বিল বিনা বাধায়, বিনা বিতর্কে, বিনা কোনো প্রতিবাদে পাস করিয়ে নেবেন, এবং যদি বিরোধীরা বেশি বেয়াদবি করে তাহলে তাদেরকে একেবারে গরু ছাগলের মতো 100-125 সাংসদকে এক ধাক্কায় লোকসভা থেকে বের করে দিতেও তাদের হাত কাঁপবে না। তার ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, পুয়ার অপারেটিং রেশিওর কথা তো বলেইছি। এরপরে আসুন মিসইউজ অফ ফান্ড। এটা সিএজি রিপোর্ট বলছে, 2022 সালের সিএজি রিপোর্ট বলছে দ্যাট ফান্ডস ফ্রম দ্য রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষ, a special fund created by the Narendra Modi government in 2017 to improve railway safety, was spent on, শুনে চেয়ার ছেড়ে পড়ে যাবেন না, spent on foot massagers, crockery, electrical appliances, furniture, winter jackets, computers, escalators, developing gardens, building toilets, paying salaries and bonuses, and erecting a flag. এই পরিকল্পনা অনুযায়ী এই ফান্ডের থেকে প্রতি বছর 20,000 কোটি টাকা প্যাসেঞ্জার সেফটিতে ব্যয় করার কথা। 15,000 কোটি টাকা আসবে প্রধানমন্ত্রীর এই তহবিল থেকে, আর রেলকে 5,000 কোটি টাকা তার নিজস্ব রাজস্ব থেকে সংগ্রহ করে 15 + 5 মিলিয়ে 20,000 কোটি টাকা খরচা হবে। কিন্তু গত 4 বছরে ভারতীয় রেল 5 × 4 মানে 20,000 কোটি টাকা তাদের তরফে তোলার কথা, তারা তুলতে পেরেছে মাত্র 4,225 কোটি টাকা। এবং তারপরে ন্যাশনাল অডিটর হ্যাজ অলসো পয়েন্টেড আউট দ্যাট অ্যাট দ্য এন্ড অফ 2021 the railways needed to replace old assets worth 94,873 crore rupees. সব পুরনো, তামাদি হয়ে যাওয়া। লর্ড ডালহাউসি চালু করেছিলেন, তারপরে ভারত ছাড়ার সময় ইংরেজ নিয়ে যেতে ভুলে গেছে, তাই দিয়েই চালিয়ে যাচ্ছি আমরা। পুয়ার মেনটেন্যান্স বলে কিছু নেই, ওভারক্রাউডিং, ল্যাক অফ পাংচুয়ালিটি। তার মানে একটা রেল ব্যবস্থার যদি এই হাল হয়, আমার বক্তব্য নয়, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বছরের পর বছর রিপোর্টে একথা বলছে। আর আমাদের মন্ত্রী, আমলা, অমাত্যরা বিকশিত ভারতের বগল বাজাচ্ছেন,
এর চাইতে বড় পরিহাস, এর চাইতে বড় ট্র্যাজেডি আমার ধারণা এই রেলওয়ে ট্র্যাজেডির চাইতেও এই ছলনা ভারতবাসীর কাছে আরো অনেক বড় ট্র্যাজেডি। ভালো থাকবেন, নমস্কার।